ফিরে এলাম বিরতির পর। নোটি বিনোদিনী, গত 30 দিনের অভিজ্ঞতা, গত 30 দিনের ছবিটা অনেকটা স্পষ্ট আমাদের প্রত্যেকের কাছেই। যারা যারা প্রত্যেকেই আমরা সাধারণ মানুষ, ব্যাংকে গিয়ে টাকা জমা, টাকা তোলার কাজে যেতেই হয়েছে, আমাদের প্রত্যেকে কোনো না কোনো সময় যেতেই হয়েছে, আমরা ফেস করেছি, অধিকাংশ মানুষই ফেস করেছি সেই পরিস্থিতিটা। সেখান থেকে আগামী 20টা দিন, যেহেতু 50 দিনের একটা প্রত্যাশা আমাদের মধ্যে দেয়া হয়েছিল, কি কি হতে পারে যেমন বোঝার চেষ্টা করলাম, কি করণীয়, কি করা যেতে পারে সেই পরামর্শ নেওয়ার চেষ্টা করবো। আমি প্রথমেই সৈকত বাবু, এই পরিস্থিতির প্রেক্ষিতে যা হয়েছে হয়েছে, এটা ফিরিয়ে নেওয়া যাবে না, এই পরিস্থিতির প্রেক্ষিতে আর কিভাবে কি করা উচিত বলে আপনার অন্তত মনে হয়? দেখুন, একটা জিনিসই করা উচিত, সেটা হচ্ছে টাকার যোগান বাড়ানো। কিন্তু টাকার যোগান কিভাবে বাড়াবে, সেটা তো প্রদীপবাবু বলেই দিলেন যে একটা আপার লিমিট রয়েছে, যে 4টে টাকা ছাপানোর জায়গা রয়েছে ওভার ক্যাপাসিটিতে রান করছে। সেই মতো অবস্থায় মানে ফেল করে যেতে পারে, যে কোনো মুহূর্তে ফেল করে গেলে আরো বিপদের সংখ্যা সেখানে। সেই মতো অবস্থায় আমার মনে হয় যে এই অন্ধকার গলি থেকে বেরিয়ে আসার কিন্তু আর কোনো পথ নেই। আমরা ঢুকে গেছি অন্ধকার গলিতে, এটা যতক্ষণ চলবে আমাদের নিয়ে ততক্ষণই আমাদের চলতে হবে। যেখানে আমরা এইটুকুনি আশা করতে পারি যে 5-6 মাস ডাউন দ্য লাইন পরিস্থিতিটা নর্মালের দিকে যেতে, মানে আমাদের প্রত্যেকে সেইভাবে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। কারণ আমরা প্রথম দিকে ভেবেছিলাম, আমি নিজে, কিন্তু সৈকত বাবু, আমি 86 জনের মৃত্যু, এই 86 জন মৃত্যু, এই পরিবার এখানে 1 মাসে 86 জনের, 5 মাসে কতজনের মৃত্যু হবে কেউ জানে না। কিন্তু এখনো কার মৃত্যু, ব্যাংক কর্মীরা যদি এরকম 5 মাস টানা এইভাবে করতে থাকেন, তাদের অসুস্থ হয়ে পড়া স্বাভাবিক তাদের পক্ষে, এবং এর থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। কারণ সরকার এটা মানুষের উপর, ব্যাংক কর্মীদের উপর চাপিয়ে দিয়েছে। এবং এই সিস্টেমটা আপনাকে একটা আমি একটা চাকরি বাঁচানোর লড়াই, কারণ প্রত্যেকটি ব্যাংকের সিএমডি সরকারের কাছে কমিট করে ফেলেছেন যে দে উইল রাইজ টু দ্য অকেশন অ্যান্ড ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট ইন দ্য প্রসেস অফ ডিমনিটাইজেশন। সেখানে আর তো কিছু করার নেই, ব্যাংক কর্মীকে তার কাজ করতে হবে। তবে একটা জিনিস, একটাই আলো, আশার আলো, যদি এটাকে রিভার্টেড করা যায়, রিভার্ট হয়তো হবে না। বিদেশে কিন্তু এখনো আমাদের নতুন 500 টাকা এবং 2000 টাকা নোটিফাইড হয়নি। হ্যাঁ, বিদেশে কিন্তু এখনো নোটিফাইড হয়নি, আমাদের ওল্ড কারেন্সিটাই কিন্তু এখনো নোটিফাইড হয়ে রয়েছে। সেই মতো অবস্থায় যদি সরকারের উইথড্র করার একটা পসিবিলিটি আছে, কিন্তু সরকার যে গো ধরে বসে আছেন সেখানে সরকার এবং গো ধরে বসে থাকার পাশাপাশি 30 দিনের পরিস্থিতিটা যে জায়গায় চলে গেছে, এখন যদি উইথড্র করেন তাহলে আবার একটা প্যান্ডেমোনিয়াম তৈরি হয়ে যাবে। না, একটা প্যান্ডেমোনিয়াম হবে। এবং উনি যে ক্লায়েন্টেলটাকে সরকার সার্ভ করতে চাইছেন, সেই ক্লায়েন্টেলকে খুশি রাখতে গেলে আর রিট্র্যাক্ট করা যাবে না। সেহেতু আমরা যে অন্ধগলিতে ঢুকেছি, লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল কখন আমরা দেখতে পাবো আমরা কেউ জানি না। 5 মাস, 6 মাস, 1 বছর, এবং এটা যত প্রলংড হবে তত কিন্তু আমাদের ইকোনমির পক্ষে খারাপ। এটাই আমি বোঝার চেষ্টা করছিলাম সৈকত বাবু। যদি অলরেডি রিজার্ভ ব্যাংক তার গ্রোথ ফোরকাস্ট রিভাইজ ডাউনওয়ার্ড করতে শুরু করেছে, এবং এটা যত দীর্ঘায়িত হবে, যত দীর্ঘায়িত হবে, আমি আশ্চর্য হব না সেটা 6.5 যদি হয়, 6% গ্রোথ হয়। এবং সেখানে অলরেডি বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। ইনফ্লেশনটা কোন জায়গায় যাবে? একদিকে আমাদের গ্রোথ টেনে নামিয়ে নিয়ে আসছি ডিমনিটাইজেশনের জন্য, অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম এবং অন্যান্য পণ্য সামগ্রীর দামের জন্য আমাদের ইনফ্লেশন বাড়তে শুরু করেছে। এবার আমরা তো আমার হাতে পুঁজি নেই, আমার অ্যাক্টিভিটি নেই, আমার কর্মসংস্থান নেই, অন্যদিকে বাজারে গেলে আগুন। আমি তো একটা দুটোর মাঝখানে বন্দী হয়ে বসে একেবারে, এবং ইয়েটা সাধারণ মানুষের ওপরে কিন্তু খুব যন্ত্রণাদায়ক পরিস্থিতি। সুবর্ণবাবু, যা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে আর কি কি করণীয়? মানে মানুষ তো সবসময় আশার আলো দেখার অভ্যেস আমাদের, জীবিত অবস্থায় যতদিন বেঁচে আছি কি করা উচিত? তুমি জিজ্ঞেস করছিলে আর সৈকত উত্তর দিচ্ছিল।
আমার তখন এই পুরনো একটা বাংলা গান মনে পড়ছিল, এই এ যে এক অন্ধ গলি গোলক ধাঁধা, পথ যে বাধা, তুই এখানে হায়রে নিজের দোষে যে বন্দী হলি। কিন্তু একটাই পার্থক্য, যেখানে কোনো দোষ না করে শুধু ভারতের জন্মেছি বলে বন্দী হয়ে গেল। মানে এইটা বোধহয় আমার যাই না, ভারতবাসী হিসেবে বন্দী হয়ে যেতে হবে। যে কত প্রফেটিক লাইনস এগুলো, যে এতটাই যে ডিমনিটাইজেশনে ফিট করবে। আর আমি আজকে এটা বলে দিতে পারবো, আমার মনে হয় যে রোল ব্যাকের প্রশ্ন ডাজ নট অ্যারাইজ। আমি সৈকতের সাথে সম্পূর্ণ সহমত, বিকজ আর বিপদে ফেলা যাবে না। এক, দুই হচ্ছে আমি একটু হয়তো প্রদীপবাবুর থেকে একটা জায়গায় একটু, আমি ওনার থেকে একটু একটা জায়গায় একটু ওনার পারমিশন নিয়ে একটু ডিভিয়েট করতে চাইবো, একটা স্মল জায়গা। বলো স্মল জায়গার ডিভিয়েশনটা হচ্ছে, আমি জানি যদিও এরকম একটা মানে 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 অতীতে এরকম ঘটনা ঘটেছে যে আমরা একটা দেশে আমাদের টাকাটা ছাপতে দিয়েছিলাম, এবং যে দেশের সাথে আমাদের সম্বন্ধ হয়তো খুব একটা ভালো না, যার ওপর সাথে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলি, তারা হয়তো সেই দেশ থেকে সেটাকে মানে নিয়ে নিতে পেরেছিল। তা সত্ত্বেও আমার মনে হয় যে যদি এখানে অ্যাডিশনাল মানে প্রিন্টিং প্রেস, মানে সেরকম সরকারের সাথে যার সাথে একদম সেরকম সম্বন্ধ থাকবে, সেই রকম রক্ষা কবচ করে যদি কাজ করা যেতে পারে, তাহলেই সৈকত যেটা বলছে যে নোটের যোগানটা বাড়তে পারে। আদারওয়াইজ একদিনে যারা কোনোদিন মানে মানে হট করে আমি পেটিএম তো করে দিতে পারবো না, সুতরাং তাহলে করবোটা কি? আর যেটাও বারবার ভয়াবহ সিচুয়েশনটার কথা বলছে যে আমার অ্যাক্টিভিটিটাই তো বন্ধ হয়ে গেছে, আর উল্টো দিকে সব কিছু দাম বাড়ছে, এবং আজকে আমাদের অবস্থা খারাপ। কেন এই যে যুদ্ধ খেলা, সব জায়গায় যুদ্ধ খেলাটা তো হচ্ছে এটা রিসোর্স কন্ট্রোল করার জন্যে, যে কোনো একটা আজকে যারা মানে ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গিয়ে কেউ যদি একটা মাস্টার হয়, সে মিডল ইস্টটাকে কন্ট্রোল করতে চেষ্টা করবে তার তেলের জন্য, যে ভাই আমি ওখানে কন্ট্রোল রাখতে চাই, আমি ওখানে জিনিসগুলো করতে চাই। তো সেখানে করতে করতে আমাদের অপশানটা কি? আজকে আমরা দেখেছি যে আমাদের যখন রপ্তানির ক্ষেত্রেও দেখা গেছিলো উইক ডিমান্ড, আচ্ছা এখন দেখা যাচ্ছে যে এই যে প্রোটেকশনিস্ট পলিসি সব জায়গায় বলছে, আমরা আমেরিকার ইলেকশনটা দেখেছি, তার আগে ব্রেক্সিট দেখেছি, সেখানেও আমরা অনেকটা জায়গা থেকে সিগন্যাল পাচ্ছি যে না ভাই এখানে আর হয়তো হবে না। দেশের মধ্যে আমরা বাজারটা কনজাম্পশন রেট যেটা তৈরি করেছিলাম সেটাকেও বন্ধ করে দিচ্ছি। কোনো জায়গায় কোনো কাজকর্মের কোনো কথা হচ্ছে না, আমরা বড় বড় স্কিম অ্যানাউন্স করছি, খালি কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না। 2-4টে মানুষ করে খাচ্ছিলেন, 97% অসংগঠিত ক্ষেত্রে আছেন, তার মধ্যে হকার ভাই বোনেরা কতজন আছেন? হকার ভাই বোনেদের কি আমরা কি কোনো তাদের জন্য কাজ সৃষ্টি করতে পেরেছি? তারা তো কারোর থেকে কোনো চাকরি চাইতে যাননি, তারা কষ্ট করে নিজে কোথাও না কোথাও একটা জায়গায় বসে কেউ একটু চা বিক্রি করছেন, কেউ একটু পাউরুটি ডিম, কেউ একটু খাবার বিক্রি করছেন। হোয়াট উই আর ট্রাইং টু ডু, তাদের তো কিছু করতেই পারলাম না, আমাদের প্রধানমন্ত্রী তাদের মুখ থেকে খাবারটাও কেড়ে নিচ্ছে আর বলছেন ফকির হয়ে আমি চলে যাব। বলছেন ফকির হয়ে চলে যাবেন, আপনি ফকির হয়ে চলে যান, দেশটাকে ফকির করে যাবেন না। ইউ আর ডুইং দ্য সেম থিং টুডে। একেবারেই আমি এখান থেকে সুবর্ণবাবুর কথা ধরেই আমি প্রদীপবাবুর কাছে যাব। সুবর্ণবাবু যেটা বললেন যে এই পরিস্থিতি মোকাবিলার জন্য আর তো কোনো পথ নেই, 4টি জায়গায় টাকা তৈরির যে গভর্নমেন্টের যে ব্যবস্থা, তার বাইরে গিয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য আপনার মনে হয় না যে যদি খুব যথাযথভাবে খুব সচেতনভাবে এই প্রক্রিয়া চালানো হয় খানিকটা হলেও সামাল দেওয়া যাবে? সেটা হয়তো যাবে, কিন্তু তাতে অনেকটা ঝুঁকির ব্যাপার আছে। আমাদের সাম্প্রতিক ঘটনা ফ্রান্সে সাবমেরিনকে কেন্দ্র করে, জানেন ফ্রান্সের সরকারের সঙ্গে আমাদের সরকারের সম্পর্ক তো খারাপ নয়, কিন্তু এই টেকনোলজি তার যে পিলফারেজ, এটা একটা ঝুঁকির জায়গা। এবং অতীতে তো আমাদের কারেন্সি বিদেশে ছাপা হতো, শালবনী তো বেশি দিন হয়নি, ফলে এই 4টে প্রিন্টিং প্রেস হওয়ার পরে আমরা স্বনির্ভর হয়েছি আমাদের কারেন্সি প্রিন্টিং এর ক্ষেত্রে। এমনকি কারেন্সির যে পেপার সেটাও আমাদের দেশে এখন আমাদের দেশে হচ্ছে, আমাদের দেশে হচ্ছে। এই যে স্বনির্ভরতার জায়গাটা, এটা যদি একবার বিদেশে এই ঘটনাকে কেন্দ্র করে যাওয়া হয়, উনি একটা অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন, আমার এটা নিয়ে কোনো দ্বিমত নেই, সমাধানের একটা রাস্তা হিসেবে আমরা সবাই বিপদে পড়ে আছি, তো আমরা খালি যেটা থেকে আগামী দিনে এই অজুহাত নিয়ে যদি ব্যাপকভাবে আমার দেশের কারেন্সি প্রিন্টিংটা বাইরে চলে যায়, তার ফলে হবে কি, এইখানে যে আমার ওয়ার্কফোর্স এবং তার ফলে আমার এই এখানকার যে সমস্ত বিষয়গুলো প্রযুক্তি সবটা মিলিয়ে একটা ঝুঁকির জায়গা আছে।
এবং এটা যদি এটা অব্যাহত থাকে এই প্রক্রিয়াটা, এর কোনো গ্যারান্টি নেই যে একটা ইমার্জেন্সি সিচুয়েশনকে ফেস করার জন্য আমি বাইরে থেকে কিছু চাপিয়ে নিয়ে এলাম, ভবিষ্যতে আর আমি যাব না। আমি এগুলো আমরা তো দেখেছি আমাদের পাবলিক সেক্টরগুলো কি অবস্থা, এটা হচ্ছে 100% পাবলিক সেক্টর। হতে পারে যে আগামী দিনে দেশে আর কারেন্সি ছাপা হলো না, এটা 100% পাবলিক সেক্টর। পাবলিক সেক্টরকে যেভাবে ড্রাই করে দেওয়া হচ্ছে এই সরকারের নীতি অনুযায়ী, একটা সমাধান আছে, সমাধান মানে না, খানিকটা রিলিফ। সেটা হচ্ছে যে এই যে লম্বা কিউ, দীর্ঘ সময়, ধরুন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি চেক দিয়ে টাকা তুলবেন, তার জন্য আপনাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমার এখানকার যে ম্যান পাওয়ার ব্যাংকগুলোতে প্রচুর শূন্য পদ রয়েছে, এবং এখন যে রিক্রুটমেন্টের যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইন্ডিয়ান পার্সোনাল সিলেকশন, IBPS, ইন্ডিয়ান ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, তাতে বছরের শুরুতে 64,000 নতুন শূন্য পদ পূরণ করার জন্য নোটিফিকেশন দিয়েছে, পরীক্ষা হয়েছে, সিলেক্টেড হয়েছে। সমস্যাই তো তৈরি হবে যেটা এখন হচ্ছে, নতুন যারা অভিজ্ঞতার অভাব ভুল করে ফেলছেন সেই সম্ভাবনা আরো বেড়ে যাবে। তাহলে পরে কি এই যে টোটাল ব্যাংকিং নরমাল অপারেশন একেবারে স্থিতাবস্থায় চলে আছে। একেবারে আমাদের সময় একদম শেষের দিকে, আমরা বোঝার চেষ্টা করলাম, এবং এই পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে যা হয়েছে এরপরও কি হলে আমাদের এই সংকটময় পরিস্থিতি খানিকটা হলেও কাটবে। তিনজন বিশিষ্ট অতিথিকে অনেক ধন্যবাদ। আমরা এই প্রত্যাশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি, যে একটা কথা ছিল, আশায় মরে চাষা, প্রবাদ যদিও, সেই প্রবাদকেই এখন অনেকটা আশায় আমরা দিনের পর দিন অপেক্ষায় রয়েছি, কবে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবো আমি, আপনি, প্রত্যেকেই। আজকে আলোচনা এই প্রত্যাশা রেখেই শেষ করলাম। আপনারা অন্যান্য নিউজ এবং আপডেটসের জন্য দেখতে থাকুন নিউজ টাইম।